প্রিয় দর্শক, ঐক্য.com.bd সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফরাদ। কেমন আছেন? জি, ভালো আছি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি, প্রায় 24,000 কোটি টাকা ঋণ পাচ্ছে বাংলাদেশ। দেশে বেকার 25,90,000 মানুষ। সমকাল শিরোনাম করেছে, বিশ্বব্যাংকে প্রধানমন্ত্রী বাংলাদেশ উন্নয়নে আরও সহায়তা দিন। দূতাবাসের গাড়ি চালকের পকেটে 10 কোটি টাকা। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। কালের কণ্ঠের শিরোনাম, যৌথ ঘোষণার সঙ্গে নতুন কর্মসূচি দিচ্ছে বিএনপি। সবচেয়ে অস্বাস্থ্যকর এপ্রিল দেখল ঢাকা। ইত্তেফাকের শিরোনাম, বিএনপির সঙ্গে আর কথা বলার কিছু নেই, ভয়েস অব আমেরিকাকে প্রধানমন্ত্রী। সিলেটে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন আরিফুল হক। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, বিএনপির সঙ্গে কথা বলার কিছু নেই, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। ব্যাংকের টাকা মেরে দেওয়াদের তালিকা। মানবজমিনের শিরোনাম, কেন শহর ছাড়ছে মানুষ, এলপিজির দাম বাড়ল। দেশ রূপান্তরের শিরোনাম, বিশ্বব্যাংকের $225 কোটি ঋণ, আপাতত স্বস্তি, ভবিষ্যতে চাপ। কালবেলার শিরোনাম, সিটি নির্বাচন নিয়ে দুই দলেই অস্বস্তি, শিগগির নতুন কর্মসূচি নিয়ে নামছে বিএনপি। প্রতিদিনের বাংলাদেশের শিরোনাম, 3 মাসে বেকার বেড়েছে 2,70,000। মেগা প্রকল্পে বিশ্বব্যাংকে সম্পৃক্ত হওয়ার আহ্বান মাননীয় প্রধানমন্ত্রীর। কুদ্দুস আফরাদ, নিশ্চয়ই শিরোনাম শুনলেন। আজকের শিরোনামের মধ্যে একটি ছবির কথা যদি আপনাকে একটু বলি, পদ্মা সেতুর ছবি বিশ্বব্যাংক প্রেসিডেন্টের হাতে তুলে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং এই ছবিটি আজকে দেশের সব পত্রিকাতেই মোটামুটি ছাপা হয়েছে। এবং মেগা প্রকল্পে বিশ্বব্যাংকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। সব কিছু মিলিয়ে কি মনে হয় আপনার কাছে, অনুভূতি কি? ধন্যবাদ আপনাকে। আসলে ছবিটার হচ্ছে একটা মধুর প্রতিশোধ, মধুর প্রতিশোধ। আমরা যদিও সেটা নিতে চাই না। মানে এই সেতু নিয়েই তো অনেক কিছু ঘটছে বিশ্বব্যাংকের সাথে। বাংলাদেশ গভর্নমেন্টের টানাপোড়েনের যে অবস্থা, এটা হচ্ছে শেখ হাসিনার দক্ষ কূটনৈতিক তৎপরতা বলবো, এবং বিশ্বব্যাংকের এই ক্ষেত্রে, অর্থাৎ তারা একটা লগ্নিকারী প্রতিষ্ঠান মূলত। তো তারা কোনো রাজনীতিতে জড়াক, এটা যারা ওইখানে টাকা রাখে তারাও চায় না। বিশ্বব্যাংকের যেরকম বোধোদয় হচ্ছে, বাংলাদেশ গভর্নমেন্টও তার অনর অবস্থান, অর্থাৎ বিশ্বব্যাংকের সাথে সে লেনদেন করবে না, ওই অবস্থানে নাই তারা, কারণ তাদের সহায়তা লাগবেই। আমি মনে করি দুই পক্ষই এখানে খুব ভালো এবং অবস্থান তাদের তুলে ধরছে। আর একই সঙ্গে বিশ্বব্যাংক গোটা আমাদের বাংলাদেশের বিগত 50 বছর যে পরিমাণে ঋণ দিচ্ছে, দেখেন এই 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 শেখ হাসিনার সাথে এইবারের যে ঘটনা, আমাদের 24,000 কোটি টাকা, তারও কয়দিন আগে প্রায় 1,500 কোটি টাকার মতো আরেকটা বা 1,025 কোটি টাকার মতো, এরকম 1,25,000 কোটি টাকার মতো। তো ওইসব মিলিয়ে বিশ্বব্যাংক যদি বাংলাদেশকে এইভাবে সহায়তা দিয়ে যায়, বাংলাদেশ ঘুরে দাঁড়াতে বেশি সময় নেবে না, এটা সাধারণ মানুষও বুঝে। কিন্তু বিষয়টা হচ্ছে যে কিভাবে তারা টাকা, কি শর্তগুলো থাকবে, এই শর্তের উপর নির্ভর করে। আমাদের যারা IMF বলেন, বিশ্বব্যাংক বলেন, তারা কিন্তু বেশ কিছু শর্ত দেয়। এক এক দেশের উপর এক এক রকম শর্ত আরোপ করে। অনেকে শর্ত পূরণ করেও টাকা পায় না। পাকিস্তান আমাদের সামনে তার নজির। এরকম শ্রীলঙ্কা দেউলিয়া হইলেও কিন্তু সাপোর্ট না পাওয়ার কারণে বাংলাদেশ একদিক দিয়ে যেরকম তাদের কিছু কিছু শর্ত মেনে নিচ্ছে, আমাদের যে বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ছে, শুনছি আরেকবার বাড়বে, এগুলো আমাদের জন্য খুব বেদনাদায়ক হয়ে যায় আর কি, বাংলাদেশের জনগণের জন্য। কারণ লং টাইম সাবসিডি দিচ্ছে, এটা সাবসিডি হঠাৎ করে সব যদি একে একে প্রত্যাহার করে ফেলা, সেটা সহ্য করার মতো না। সো আমাদের গভর্নমেন্টের এই জায়গাটা একটু সজাগ থাকতে হবে, কার কতটুকু শক্ত মানা যায়, মেনে কাজগুলো করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এটাও সত্য, আমরা যখন এমনিও ছোটোখাটো ঋণ নেই, এটা বাড়ি গাড়ি বা অন্যান্য সম্পদ করতে ঋণ নিলে ভালো এবং খারাপ দুটো দিকে আছে।
ভালো খারাপ হচ্ছে আমার কোন কোন জায়গায় রোগগুলো আছে ওইটা হচ্ছে ঋণ দানকারী প্রতিষ্ঠান কিন্তু চিহ্নিত করে। যেরকম আজকে একটা খবর আছে যে আমাদের $300 কোটি রপ্তানি হয়েছে, কিন্তু ওই টাকাটা ফেরত হয়নি। এই যে মালগুলো রপ্তানি, তার বিপরীতে ডলারগুলো আসার কথা, আসে নাই। IMF-এর চোখে এটা ধরা পড়ছে এবং IMF তাগদা দিয়েছে। তো এই রোগগুলো কিন্তু আবার এই ঋণ নেওয়ার কারণে ধরা পড়ে। নাহলে আমাদের যে আমলা, আমাদের যে ব্যুরোক্রেসি অনেক কিছু দেখেন না, আবার অনেক ক্ষেত্রে হচ্ছে তাদেরকে আড়াল করে কাজগুলো হয়ে যায়। আমি মনে করি বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের সাম্প্রতিক যে চুক্তি, সাম্প্রতিক যে সম্পর্কের উন্নতি, এটা বাংলাদেশের আগামী দিনের উন্নয়নে মানে গুরুত্বপূর্ণ অবদান এবং ভূমিকা রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে বিএনপির সাথে নির্বাচন ইস্যু বা কোনো ইস্যুতে কথা বলবার আসলে কোনো সুযোগ নেই। এটা এক ধরনের ক্ষোভ থেকে বলেছেন। বিএনপিও বলছে যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো ইস্যু নিয়ে তাদের সাথে কথা বলবো না। কথা বলার বেসিক্যালি দরকারও পড়ে না, যদি অ্যাজ পার আমাদের কনস্টিটিউশন সব কিছু চলে এবং করে। তারপরেও এই যে বিএনপি কথা বলবেন না, বিএনপি আবার নতুন করে মুভমেন্টের নাম যাচ্ছেন, হ্যাঁ মোর্চা করে তারা মুভমেন্টে যাচ্ছেন। বিএনপির মুভমেন্ট কতটুকু হবে বা কি হবে না হবে সেটুক বাংলাদেশের জনগণ যেরকম বুঝে জানেন, বাংলাদেশ গভর্নমেন্টও বুঝেন। আবার গভর্নমেন্টের অ্যাক্টিভিটিস কি হবে সেটাও বাংলাদেশের গভর্নমেন্ট জানেন। তবে বিএনপির সাথে প্রধানমন্ত্রী আলোচনা হতে হবে এই কথা কিন্তু সত্য না। সরকারি দলের সঙ্গে সরকারের যে কোনো ব্যক্তির সঙ্গে অপোজিশনের আলোচনা হতেই পারে, এবং আলোচনা হচ্ছে যে কোনো সমস্যার সমাধানের সবচেয়ে ভালো উপায়, সবচেয়ে ভালো মাধ্যম। এটাকে অস্বীকার করবার কিছু নেই, কিন্তু কেন করবেন না আলোচনা, কেন করতে চান না সেই ইঙ্গিতও কিন্তু আছে। কারণ যারা বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর ফ্যামিলি এবং আমাদের গত 13, 14, 15 সালের অগ্নি সন্ত্রাস করে যে হারে মানুষ পুড়িয়েছে, আমি দেখেছি, আমরা দেখেছি, টেলিভিশনে যারা দর্শক তারাও দেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রায়ই ওই অগ্নি পুরা মানুষদের সঙ্গে যখন বসেন উনি খুব আত্মহারা হয়ে যান। ওই বেদনা থেকে তিনি এই কথাগুলো বলেছেন। কুদ্দুস আফরাদ, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বর্তমান যে দুনিয়াটা, সেই দুনিয়ায় কোনো খবর আপনি আসলে চাপা দিয়ে রাখতে পারবেন না। জাতিসংঘ সদর দপ্তরে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী যাওয়ার পরে যে দৃশ্যটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, একটি পত্রিকার শিরোনাম হয়েছে যে বিশ্বব্যাংক সদর দপ্তরের সামনে তুল কালাম। মানে আমি ব্যক্তিগতভাবে এই দৃশ্যটি দেখবার পরে আমার প্রথম মনে হয়েছে আমার ভেতরে তো আমার দেশটা আগে। রাইট। আমি যে এই যে বাইরে এইভাবে নেতিবাচক আচরণ করলাম, তাতে কি আমার দেশটা খুব বেশি উচ্চকিত হলো? বা শুধু দেশ না, আমাদের দেশের প্রধানমন্ত্রী গিয়েছেন এখানে, ওইখানে যে কাণ্ডটা হয়েছে, বাইরের দেশেরও প্রধানমন্ত্রী বাংলাদেশে আসে, তাদেরও মত দ্বিমত নানান কিছু থাকে। ওই দেশের মানুষরাকে এখানে ওই প্রসেশন করে প্রতিবাদে ওইভাবে প্লাকার্ড একটা আছে প্রতীকী, আরেকটা হচ্ছে সহিংসতা। কালকে যে ঘটনা ঘটলো এটা আসলে দুঃখজনক, নিন্দাজনক। এবং কালকে কোন টাইমে ঘটলো, যেই টাইমে বাংলাদেশের জন্য বড় অ্যাচিভমেন্টটা নিয়ে আসছেন প্রধানমন্ত্রী, কোথায় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানানোর কথা, সেই জায়গায় যারা প্রতিবাদ করছে নেহায়েত, এরা আসলে বাংলাদেশকে ভালোবাসেন। আমি নিশ্চিত এরা বাংলাদেশকে ভালোবাসে না। এইটাই জরুরি। এরা এদের ভিতরে পাকিস্তানের প্রেতাত্মা, এরা অন্য কিছু চায় বাংলাদেশকে। হ্যাঁ, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে একটা মহল তো এই দেশের স্বাধীনতা এখনও বিশ্বাস করেন না। হ্যাঁ, তাদের অন্তরে পাকিস্তান, এবং তারা এতটাই বেপরোয়া পর্যায়ে। আমার মনে হয় এগুলোর ব্যাপারে গভর্নমেন্ট আসলে স্ট্রিক্টলি আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। ওদের যত কোনো রিলেশন না ওইখানে নিতে পারবে না, এইখানে নেওয়া উচিত। এইখানকার কথাই যদি বলি, ছোট্ট একটা ঘটনার কথা আপনার সাথে তুলতে চাই, যেটা হলো যে মেট্রো রেল। এটা তো আমাদেরকে ভাবতেই হবে যে আমরা একটা উন্নয়ন অগ্রযাত্রায় সামিল হয়েছি, এবং মেট্রো রেল আমাদের একটা পরিবর্তন এনে দিয়েছে। এই মেট্রো রেলে একটা ঢিল ছোড়া হলো, এবং এই ঢিলটাকে এইটা মেরামত করতে যে কয়েক লাখ টাকা খরচ হলো। আপনার কেন খারাপ লাগে? আপনি কেন ঢিল দেন? এটা কি দেশাত্মবোধ? না, এই দেশাত্ম একটা হচ্ছে যে এইটা হচ্ছে বিকৃতি মানসিকতা, এক। দুই হচ্ছে এই যে ঢিল দিয়ে হচ্ছে আসলে একটা উন্নয়ন অগ্রগতির প্রতীককে আমি ক্ষতিগ্রস্ত, অর্থাৎ আমি বাধা দিয়ে আমার যেই বার্তাটা দিলাম সেটা হচ্ছে এটা আমার পছন্দ না। আপনার পছন্দ না হইতে পারে, হ্যাঁ, না হতে পারে, কিন্তু আমার তো পছন্দ। হ্যাঁ, এইটা পছন্দ না,
আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা হচ্ছে বিকৃত মানসিকতার কিছু লোক আছে যারা না বুঝে এই কাজগুলো করে। আমি যেটা মনে করি যে এইখানে হচ্ছে কালচার বোর্ডটা, সংস্কৃতি বোর্ডটা মানুষের, হ্যাঁ, বাংলাদেশের যে কোনো কাজে এই যে বিরোধিতা, আচ্ছা ভারতের মোদিকে নিয়ে তার দেশে নানান ফাইট চলছে তীব্র। ভারতের মোদি যদি বাংলাদেশে আসে তাহলে কি এটা নিয়ে দুই পক্ষ, কংগ্রেসের যারা সাপোর্টার এখানে আছে আমাদের সমাজে, তারা এক পক্ষে নেমে যাবে বা বিজেপির সাপোর্টার এক পক্ষে, এরকম না। আমাদের কালচারটা হচ্ছে ওই জায়গাটা। আরেকটা হচ্ছে আমরা আইনের শাসনের কথা বলি, কিন্তু আসলে আইনের শাসন আমরা নিরপেক্ষভাবে প্রয়োগ করি না। নিরপেক্ষভাবে প্রয়োগ করলে এসব ধীরে ধীরে কমে যেত। একটা হচ্ছে যে রুল, আরেকটা হচ্ছে দলের অবস্থান। দলের অবস্থান একরকম থাকবে, রুলটা আরেক জায়গায় থাকবে। এখন রুলের জায়গাটা কোনোভাবে যদি এটা বোঝা হয়, মনে করা হয় যে এটা কোনো বড় সন্তান, কোনো প্রভাবশালী ব্যক্তির, কোনো প্রভাবশালী সংগঠনের সদস্যদের দ্বারা করা হয়েছে বা অন্য মানুষের প্রভাবশালী সংগঠন আত্মীয় স্বজন করছে, অনেক ক্ষেত্রে, আমি এই ডিলের কথা শুধু বলছি না, আমরা অনেক ক্ষেত্রে রেহাই দিই, আমাদের প্রশাসন রেহাই না, শুধু ঢিলের কথা না, আপনার একটা রেলগাড়ি যাচ্ছে, আপনার প্রায় এই কালচারটা হচ্ছে, আপনি ঢিল দিয়ে কাজ, জানালার কাজ ভেঙে, জানালা কাজ ভাঙছে না। কালকে আমি গত পরশু এই যেদিন এই ঘটনা ঘটলো, সেদিন আরেকটা ঘটনা ঘটছে উত্তরবঙ্গের একটা ট্রেনে, এরকম জোরে, এটা উত্তরবঙ্গে কোন জায়গাটার কথা আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না, ওই লোকটার একবারে জানালা ছিল না, ঢিল যে মারছে, ঢিলে তার মুখের ভিতরে এসে পড়ছে, মাথাটা, মুখটা রক্তাক্ত হয়ে গেছে। তো এইটা ইদানিং প্রায় হয়। এখানে বেশ কিছু জায়গা চিহ্নিতকরণ করা হয়েছে রেল কর্তৃপক্ষ। এখন এইখানে রেল কর্তৃপক্ষ হচ্ছে রেল বিটের বাইরে তারা কাজ করতে পারে না, ওইটা হচ্ছে আবার থানা পুলিশের ব্যাপার। পুলিশ যদি অ্যাক্টিভ হয় সব কিছুই সম্ভব, সব কিছু সম্ভব। না, পুলিশ অ্যাক্টিভ হলো, কিন্তু যদি আপনি আপনার নিজের মধ্যে যদি দায়িত্ববোধটা না থাকে, ওই যে বললাম যে নিরপেক্ষভাবে যদি প্রয়োগ করি, পুলিশে অ্যাকশন হোক, অন্য কিছু হোক, তাহলে কিন্তু হয়ে যায়। মুক্ত গণমাধ্যম দিবস গেল, আজকে স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে আইনটির প্রয়োগ হচ্ছে বিরুদ্ধে। প্রথম আলো শিরোনাম, ডিজিটাল নিরাপত্তা আইন। সাংবাদিক নেতা হিসেবে কি মনে করছেন? প্রথমত আরেকটা ঘটনা আছে, আমাদের এই সিনিয়র সাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, পরিবেশ সাংবাদিকতার উনি অনেকটাই প্রতিকৃত, কামরুল ইসলাম মারা গেছেন গত রাত্রে। আজকের এই সময় অনুযায়ী ওনার দাফন প্রক্রিয়া শুরু হয়ে গেছে মনে হয়, আমরা তার আত্মার প্রতি শোক জানাচ্ছি। দ্বিতীয়ত এই যে মুক্ত সাংবাদিকতা, বেড়াজাল মুক্ত, বাধা মুক্ত, নানান কিছু, আমাদের এখানে সাংবাদিকতার কয়েকটা ভাগে ভাগ করা যায়। আমরা যেরকম কখনো কখনো বাধাপ্রাপ্ত হই, কখনো কখনো নিজেরা বাধা দেওয়ার সৃষ্টি করি, সাংবাদিক এই পেশার লোকেরাই। আমরা এইখানে যেটা একবার খোলাখুলি বললে, ডিজিটাল নিরাপত্তা আইন আমরা অর্থাৎ রিকগনাইজ মিডিয়ার ব্যাপারে চাই না, কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম অল ডিজিটাল ক্রিয়া করার জন্য নিশ্চয়ই এটার প্রয়োজন আছে। আমরা ঢালাও যেরকম বিরোধিতা করি না, কারণ আমরা যদি ডিজিটাল নিরাপত্তা আইনকে কন্ডেম করি টোটালি, তাহলে যেটা হবে, প্রতিদিন আমার আপনার অন্যজনের যে কোনো ছবি টবি বা অন্যান্য কিছু ঢালাওভাবে চলে যাবে। তো সেই ক্ষেত্রে এটার প্রয়োজন আছে। আবার রিকগনাইজ বলতে আমি বলতেছি যেসব কাগজ, সংবাদপত্র, টেলিভিশন বা যাই হোক, যেগুলার সম্পাদনা, প্রকাশনার দায় দায়িত্বে একজন আছেন, তাদের জন্য তো বাংলাদেশে প্রচলিত আইনই আছে। আইন ছাড়াও প্রেস কাউন্সিল আছে, আরও অনেক আছে, এবং সেই জায়গায় তাদেরকে ধরেন জামিন মুক্ত, তাদেরকে সরাসরি ওই আশ্রয় নেওয়া এবং জামিন মুক্ত তাদেরকে কারাগারে ঢুকিয়ে দেওয়ার এই ব্যবস্থাটা আমার মনে হয় ঠিক না। এইখানের খবর এইখানে থাকলে এটা অন্যায় না, এইটা আমি যদি কোনো ডিজিটাল মাধ্যমে দিয়ে দেই তাহলে এটা আবার অন্যায় হয়ে যাবে, এইটা আমি বুঝি না। কারণ এটা তো, এইটা এইখানে থাকলেও যদি অন্যায় হয়, ডিজিটালে গেলে অন্যায় হবে, সব জায়গায় অন্যায়, সব জায়গায় অন্যায় হবে। আর যদি এইখানে না হয় তাহলে ডিজিটালে হবে না। তো আমরা সেই পার্থক্যটা বুঝি না। এখন আমাদের এখানে হচ্ছে সাংবাদিকতা, সাংবাদিকদের যেরকম আরও রেসপন্সিবল হতে হবে। যদি আমাদের এখানে খুব বেশি বাধা থাকতো তাহলে এত পত্র পত্রিকা প্রতিদিন বেরোতো না, এটা যেমন সত্য, এত টেলিভিশন বেরোতো না ছোট্ট দেশে, এত অনলাইনের অবস্থা হতো না। আবার এটাও সত্য, অনেক কিছুই লেখা যায় না, নানান বাধার মুখেই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে একটু যেতে চাই। 5 সিটি কর্পোরেশন,
বরিশালের সংবাদটা যেটা পাওয়া গেল যে বরিশালের আওয়ামী লীগের প্রার্থী শিরোনামটা এরকম, উনি একাই নির্বাচনী প্রচারণায় নেমেছেন। তো বরিশালে তো আওয়ামী লীগের মানে বিষয়টা হচ্ছে আত্মীয়তা, তারা চাচা ভাতিজা। তা রাজনীতির মাঠে এইভাবে কি এরকমভাবে অন্ধকার ছুড়ে দেওয়া কি ঠিক? এটা খুবই দুর্ভাগ্যজনক, আওয়ামী লীগের ইন্টারনাল ব্যাপার, এবং এই ধরনের ইন্টারনাল কারণেই মাঝে মধ্যে বড় ধরনের বিপর্যয় দেখা যায়। যে কোনো দলে, আওয়ামী লীগ না, বিএনপি তো হয়, অন্যান্য দলে হয়। তবে এই বিপর্যয়গুলো দুঃখজনক, কারণ একটা সুস্থ পথে যদি যেতে চায় এবং কেউ বাধাগ্রস্ত করে, যে কোনো দল উচিত সেইগুলোকে শক্ত হাতে দমন করা। এবং শক্ত হাতে দমন করার জন্য একটু আগে যে কথাটা বললাম, যদি প্রভাবশালী বেছে, আত্মীয় স্বজন বেছে বেছে বা অন্যান্য কিছু বেছে বেছে এরকম এক এক জায়গায় এক এক আচরণ করা হয়, সেটা বাংলাদেশের সংস্কৃতিতে মানায় না, যায় না, পছন্দ করে না, এবং এইগুলোর থেকে বেরিয়ে আসতে হবে। রুল সবার জন্য সমান, এটা দলীয় রুল, সরকারের রুল, আমাদের সব বিধিবিধান সবার জন্য সমান। এই জায়গায় আমার মনে হয় আওয়ামী লীগ উপযুক্ত ব্যবস্থা নেবেন। একই সঙ্গে অন্যান্য দলের এরকম ক্ষোভ বিক্ষোভ থাকে, সেগুলো নিরসনের দরকার। আর যদি নিরসন না হয়, শক্ত ব্যবস্থা নেওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। কেন শহর ছাড়ছে মানুষ, মানব জমিনের প্রতিবেদন। এবং একই সাথে আরেকটি শিরোনাম, প্রথম প্রান্তিকে দেশে বেকার বেড়েছে 2,70,000। কি ইঙ্গিত করে? এই যে প্রান্তিকের জরিপটা, এটা হচ্ছে এই প্রথম বাংলাদেশে ফার্স্ট স্টেপ, এটা ফার্স্ট স্টেপ, এর আগে হতো না। এই ত্রৈমাসিক এখন এই জরিপগুলো চলবে। জরিপে এই জরিপগুলোর বিশ্বাসযোগ্যতা? আচ্ছা, জরিপে ভুল ভ্রান্তি বা ইয়া থাকতে পারে। কালকে যখন জরিপটা প্লেস করা হয়, আমাদের মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী একটা ব্যাখ্যা দিয়েছেন। ওনার ব্যাখ্যা এরকম যে আমরা এখন প্রান্তিক ওয়াইজ জরিপ করব। যেরকম এই শীত মৌসুমে কাজের কর্মক্ষেত্র সংকুচিত হয়, করতে পারে না, সেই জন্য এই শীত মৌসুমে এক ধরনের অবস্থা ছিল। এই মৌসুমে সাধারণ শ্রমিকরা ধান কাটা থেকে নিয়ে অন্যান্য কাজে ব্যাপ্তি হবে, হয়তো সামনে আবার এটার পজিটিভ দিক আছে। আমি মনে করি জরিপের উদ্যোগটা ভালো, জরিপটা যাতে নির্ভেজাল হয়, বিশ্বাসযোগ্য হয়, সেই দিকে কর্তৃপক্ষকে যথেষ্ট সজাগ থাকতে হবে। কারণ আমরা এই সমাজেই বাস করি, বাংলাদেশ খুব ছোট্ট একটা দেশ, জনসংখ্যা অতি বেশি, আমাদের সব কিছুই কিন্তু জানাজানি হয়ে যায়। অর্থাৎ চুল থেকে পান খসলে এটা দিনাজপুর থেকে কক্সবাজার পর্যন্ত খবর হয়ে যায়, নিমিষে খবর হয়ে যায়। সুতরাং আমাদের জরিপটার বিশ্বাসযোগ্য অবিশ্বাসযোগ্য মানুষ তার কর্মকাণ্ড দিয়েই, অর্থাৎ এই জরিপের ফলাফল দিয়েই বুঝবে। আমরা আশা করব, জরিপ কিন্তু খুব ভালো জিনিস। জরিপ ছাড়া, জরিপ বিজ্ঞানসম্মত জরিপ ছাড়া পৃথিবী এগোয় না। যে যত ভালো জরিপ করতে পারে সেই দেশটা সচেতনতা তৈরি হয়, হ্যাঁ, সুশৃঙ্খল হয়, সেই দেশটা সুশৃঙ্খল। কারণ তার মাপ পরিমাপ সব জানা থাকে, তখন গভর্নমেন্ট ব্যবস্থা নিতে পারে। তো এই যে ফার্স্ট স্টেপ বললাম আমি, যেহেতু এটা প্রথম শুরু হয়েছে, এটা আরও জোরালোভাবে, আরও নির্ভুলভাবে করা দরকার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই ফুটবল, মানে ক্রিকেটের জাগরণের আগে ফুটবলই তো ছিল আমাদের সময় ফুটবলটা খেলা ছিল। তো ফুটবল কর্তা যিনি বসে আছেন আমাদের ফেডারেশনে, তো তিনি মাঝে মাঝে এমন কিছু কথা বলেন, সেই কথাগুলো আমার কাছে মনে হয় যে খুব মানে উনি কি বুঝে বলেন কি না বুঝে বলেন, আমি ক্ষমা চেয়েই বলছি। আজকের যে কথাটি ওনার এসছে পত্রপত্রিকায়, বাপুতে ঢুকতে জার্নালিস্টদের বাবার জুতা পরা ছবি চাইলেন সালাউদ্দিন। তো এখন একটা বড় পদে থেকে আপনি কি যাচ্ছে তাই যা কিছু বলতে পারেন? আপনি যদিও ক্ষমা চেয়েছেন তিনি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে সালাউদ্দিন সাহেব খুবই পপুলার ফুটবলার ছিলেন। আমি ভক্ত ছিলাম। হ্যাঁ, খুবই পপুলার ফুটবলার ছিলেন। আমরা এক সময় তাকেই মনে করতাম পেলে। আমাদের কাছে বাংলাদেশে পেলে ছিল সালাউদ্দিন। তো সেই সালাউদ্দিন বয়সের বার এখন উজ্জ্বল, লং টাইম এই ফুটবলের নেতৃত্ব দিচ্ছেন ফেডারেশনে, কিন্তু আমরা ফুটবলের কোনো জাগরণ দেখিনি। তার মতো খুব মানে পপুলার লোক, হ্যাঁ পপুলার খেলোয়াড় নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু ন্যূনতম জাগরণ দেখিনি। পপুলার খেলোয়াড় হওয়া এক জিনিস, আর নেতা হওয়া বোধ হয় আরেকটা জিনিস। কিন্তু ওনার সামাজিক কর্মকাণ্ড যেসব ক্রিয়ামোদীরা জানেন, তারা জানেন উনি খেলার চেয়ে অন্যান্য জায়গায় বেশি সময় দেন। এক, দুই হচ্ছে উনি সবসময় সুস্থও থাকেন না। তিন হচ্ছে উনি এই যে কথাগুলো বলেছেন,
উনি পরে বললেন যেটা হাসির স্থলে ঠাট্টা স্থলে নিজেদের মধ্যে বলছেন, কিন্তু কথাগুলো কিন্তু রেকর্ডেড হয়ে গেছে। তার সামনে তখন প্রচুর মাইক্রোফোন ছিল, তারা সাংবাদিক বের করে দিয়েছিল, কিন্তু মাইক্রোফোনের ট্যাপ অন থাকাতেই তার মনোভাবটা কি, অর্থাৎ সাংবাদিকদের ব্যাপারে তার মনোভাবটা কি, এটা কিন্তু প্রকাশ পেয়েছে। এইটা দুঃখ প্রকাশ করে কিন্তু যায় না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলি নিয়ে কথা বললাম, সহজ কথা যায় না বলা সহজে, কিন্তু কথা বলবার আগে আমাদের বোধ করি একটু ভাবা দরকার আমরা কি বলছি, কেন বলছি, কার জন্য বলছি, এই কথাটি কতটুকু যৌক্তিক, কাউকে আঘাত করবে কিনা। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।